চলুন তাহলে শুরু করছি আজকের ক্লাস। ক্লিয়ার? তো আজকে আমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গণিতের প্রথম টপিক, সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। এবং নাম্বার সিস্টেমের পর আমরা আস্তে আস্তে যোগ, বিয়োগ, ভাগ, গুণ, তারপর ফ্র্যাকশান, এলসিএম, এইচসিএফ বা যাদের স্পেশালি ম্যাথামেটিক্স সাবজেক্ট রয়েছে আর কি, তাদের দেখবেন পার্সেন্টেজ বা লস প্রফিট এগুলো থেকেও প্রশ্ন করে থাকে আর কি, বা প্রিভিয়াস ইয়ারে করা হয়েছে। তো যাদের ম্যাথামেটিক্স অনার্স রয়েছে বা ম্যাথামেটিক্স সাবজেক্ট রয়েছে, আপনারা কিন্তু এই জায়গাগুলোকে ভালো করে রেডি করে যাবেন আর কি, বা একটু ডেপথেই পড়ে যাবেন আর কি। এছাড়াও আমাদের জিওমেট্রির কিছু পার্ট রয়েছে, অ্যালজেব্রার কিছু পার্ট রয়েছে। তো এই অল্প সময়ের মধ্যেই, মানে যেটুকু না জানলেই নয়, যেগুলো আমাদের বারবার ইন্টারভিউয়াররা আমাদের জিজ্ঞাসা করে থাকে যে প্রশ্নগুলো, তো সেগুলোই আমরা এই কয়েকদিনের মধ্যে কভার করার চেষ্টা করব। ক্লিয়ার? চলুন তাহলে শুরু করছি। তো নাম্বার সিস্টেম প্রথম আমাদের চ্যাপ্টার, তাহলে নাম্বার সিস্টেম আমরা শুরু করছি। তো নাম্বার সিস্টেম শুরু করার আগে, এর আগে যারা প্রাইমারি ব্যাচে ছিলেন আর কি, প্রাইমারি তো আমাদের অনেকগুলো ব্যাচ হয়েছে, ব্যাচ 1, ব্যাচ 2, ব্যাচ 3, এভাবে আমাদের অনেকগুলো ব্যাচ গেছে আর কি। তো সেখানে নাম্বার সিস্টেমের ক্লাস আমার যারা করেছেন আর কি, সেখানে দেখবেন প্রথম যে ক্লাসটা আমি নিয়েছিলাম আর কি, মোটামুটি 1.5 ঘন্টার, সেখানে শুধু থিওরিই বুঝিয়েছি আর কি, নাম্বার সিস্টেমে শুধু থিওরিই বুঝিয়েছি। তারপর সেখান থেকে মোটামুটি আরও 3টে বা 4টে ক্লাস সেখানে প্র্যাকটিস করিয়েছি আর কি, নাম্বার সিস্টেমের উপর থেকে বিভিন্ন অঙ্ক আর কি, বিভিন্ন এক্সামের বিভিন্ন আসা অঙ্ক, সেগুলো প্র্যাকটিস করিয়েছি। তো আমাদেরকে তো অত কিছু জানতে হবে না, বা অত কিছু জেনে লাভও নেই আর কি। আমাদের মিনিমাম যতটুকু না জানলেই নয়, আমাদের সেটুকু জানতেই হবে আর কি। আপনাকে জিজ্ঞাসা করলো যে গুণিতক কী বা গুণনীয়ক কী আর কি, বাচ্চাদের কীভাবে শেখাবেন, এই জায়গায় আপনি যদি মাথা চুল করতে শুরু করেন যে না স্যার আমি পারছি না আর কি, মানে এই যে বেসিক প্রশ্নগুলো আর কি, তখন কিন্তু ইন্টারভিউয়ার একটা আপনার একটা নেগেটিভ প্রভাব সেখানে পড়বে আর কি। তো স্বাভাবিকভাবেই যে মূল জিনিসগুলো সেগুলো আপনাদের একটু জেনে রাখতে হবে। ক্লিয়ার? চলুন তাহলে সবার প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে নাম্বার। তাহলে আপনারা আজকের যে ক্লাসে আমাদের যে আজকের যে ক্লাস সেটা হচ্ছে কি নাম্বার সিস্টেম। আমাদের যে আজকের ক্লাস সেটা হচ্ছে কি নাম্বার সিস্টেম। তাহলে আমাদের সবার প্রথমে জানতে হবে যে নাম্বার কি, হোয়াট ইজ নাম্বার, তাই না? আমরা নাম্বার সিস্টেম আলোচনা করব, তাহলে নাম্বার কি সেটাই জানলাম না, আমরা পড়তে শুরু করে দিলাম, এমনটা করলে তো হবে না। আমাদের সবার প্রথমে জানতে হবে যে নাম্বার কি। তো এই নাম্বার কি জানতে গেলে এখানে আরও একটা টার্ম আপনাদের চলে আসে আর কি, সেটা হচ্ছে ডিজিট। সেটা কি? সেটা হচ্ছে ডিজিট। বা এর আগেও দেখবেন, আজকে তো প্রথম ক্লাস, এখানে হয়তো প্রশ্ন হতে পারে স্যার যে ওই যে স্যার ম্যাথামেটিক্স প্রথম ক্লাস, ম্যাথামেটিক্স কোথা থেকে এলো, কিভাবে এলো, কোন শব্দ থেকে এলো, এগুলো আশা করছি ভাস্কর স্যার আপনাদের করিয়ে দিয়েছে। মানে পেডাগজিক্যাল কোনো পার্ট আমি এখানে আলোচনা করব না, শুধুমাত্র কন্টেন্ট রিলেটেড যে পার্টটা রয়েছে আপনাদের, সেটা ম্যাথের হতে পারে, বেঙ্গলি গ্রামারের হতে পারে, বা সংবিধানের কিছু একটা ছোট্ট পার্ট রয়েছে সেগুলো হতে পারে। আমি জাস্ট সেই জিনিসটাই আলোচনা করব আর কি। তো নাম্বার সিস্টেম আলোচনা প্রসঙ্গে আমাদের সবার প্রথমে জানতে হবে হচ্ছে নাম্বার কি। তো নাম্বার কি জানতে গিয়ে আমাদের আরও একটা টার্ম চলে আসে, সেটা হচ্ছে ডিজিট কি। তো আপনারা একটু বলুন দেখি আপনাদের কি ধারণা রয়েছে না রয়েছে যে নাম্বার এবং ডিজিট এর মধ্যে পার্থক্য কি, বা কি রয়েছে না রয়েছে, কি সমাচার? স্যার বলবো? হ্যাঁ অবশ্যই ম্যাডাম, ঠিক আছে বলুন। আচ্ছা স্যার, স্যার প্রথমে ডিজিট বলছি। ডিজিট হলো স্যার সংখ্যার প্রতীক, যেটা 0 থেকে 9 পর্যন্ত থাকে। যেমন আমরা 23 সংখ্যাটার মধ্যে দুটো ডিজিট পাবো, 2 আর 3। আর কতগুলি ডিজিটের সমষ্টি নিয়ে আমাদের নাম্বার সংখ্যা হয়। যেমন 2 আর 3 দুটো ডিজিট পাশাপাশি বসে আমাদের 23 সংখ্যাটি হচ্ছে। একদম ম্যাডাম, ঠিক আছে, খুব সুন্দর, ধন্যবাদ। চলুন, তো ক্লাসটা যাতে বেশি লেন্দি না হয় আর কি, এবং অল্প সময়ের মধ্যে আমরা যাতে ম্যাক্সিমাম জায়গাটাকে কভার করতে পারি, তো তার জন্য আমি এখানে একটা পিডিএফ আকারে আর কি, বা লিখে নিয়ে এসেছি আপনারা বলতে পারেন। এবং আমি চেয়েছিলাম যে হাতে একটা একটা করে লিখবো। আপনারা এর আগে হিস্ট্রি ক্লাস কেউ যদি আপার প্রাইমারিতে করে থাকেন, তো সেখানে দেখবেন আমি সব হাতে করাই আর কি। হয়তো 2-1টা ছবি লাগালাম আর কি, বাকি যা কিছু থাকে সব হাতে লাগাই আর কি। তো এক্ষেত্রে আমাদের যত সময়ও নেই, তো হাতে একটা একটা করে লিখবো। তো অল্প সময়ের মধ্যেই আমরা ম্যাক্সিমামটুকু জানার জন্য এখানে দেখুন হাতে কিছু একটা আমি লিখে নিয়ে এসেছি। তো এখানে বলছে কি যে নাম্বার, আর এখানে বলছে যে ডিজিট। তাহলে একটু আগেই ম্যাডাম বললেন আর কি যে ডিজিট কি, ডিজিট হচ্ছে যে সংখ্যার প্রতীক। ডিজিট কি, ডিজিট হচ্ছে সংখ্যার প্রতীক।
আর নাম্বারের যদি কথা বলি আর কি, নাম্বার আমরা কি বলতে পারি যে পরিমাণ বা মান বোঝায় আর কি, তাই না? বা ডিজিটের যদি সমষ্টির কথা বলি আর কি, ডিজিটের যে সমষ্টি, সেই ডিজিটের সমষ্টি হচ্ছে কি সংখ্যা বা নাম্বার। ক্লিয়ার? ডিজিটের যে সমষ্টি সেটাই হচ্ছে কি নাম্বার বা সংখ্যা, যা পরিমাণ বা মান বোঝায়। এখানে গঠনের কথা যদি দেখি, তাহলে সংখ্যা যদি দেখি এক বা একাধিক অঙ্ক দিয়ে তৈরি হয়। এই যে দেখুন দ্বিতীয় লাইনে একদম ক্লিয়ারলি আপনারা বুঝতে পারছেন যে নাম্বার কি, নাম্বার হচ্ছে এক বা একাধিক অঙ্ক বা এক বা একাধিক ডিজিট, এক বা একাধিক ডিজিট দিয়ে তৈরি হচ্ছে কি নাম্বার। আর ডিজিটের কথা যদি দেখি আর কি, ডিজিট কিন্তু নিজে আর ভাঙা যায় না। নিজে কি ভাঙা যায়? ডিজিট ভাঙা যায় না। নাম্বারের কথা যদি দেখি, নাম্বার তো অসংখ্য রয়েছে, যেমন এখানে 45, 908 বা আপনি ইনফাইনাইট পর্যন্ত যে কোনো সংখ্যা আপনি কল্পনা করে নিতে পারেন আর কি, 7, 8, 10, 12, 14, 20, 25, 92, 96 ইত্যাদি ইত্যাদি, যে কোনো সংখ্যা আপনি ধরে নিতে পারেন। সেগুলো সবই হচ্ছে কি নাম্বার, এবং নাম্বার অবশ্যই সেটা হচ্ছে কি অসংখ্য। আর অঙ্কর কথা যদি আমরা বলি, অর্থাৎ ডিজিটের কথা যদি বলি, ডিজিট কতগুলি রয়েছে? ডিজিট রয়েছে মাত্র 10টি। ডিজিট কতগুলি রয়েছে? ডিজিট রয়েছে মাত্র 10টি, 0 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ 0, তারপর রয়েছে আপনার 1 রয়েছে, 2 রয়েছে, 3 রয়েছে, 4 রয়েছে, 5 রয়েছে, 6, 7, 8, 9, অর্থাৎ ডিজিট কতগুলো রয়েছে? ডিজিট রয়েছে 9টি, 0 থেকে 9 পর্যন্ত। এখানে কিছু উদাহরণও দেওয়া হয়েছে। তাহলে আপনাদের এটুকু কি বোঝা গেল যে নাম্বার এবং ডিজিটের মধ্যে যে মূল ফান্ডাটা কি, বা এদের মধ্যে যে মূল পার্থক্য সেটা কি? বলুন। চলো না, আশা করি আপনাদের ক্লিয়ার, কোনো সমস্যা নেই। সমস্যা থাকলে অবশ্যই আপনারা কমেন্টেও জানাতে পারেন বা মাইক অন করেও জানাতে পারেন আর কি। আচ্ছা, শ্রাবণী ম্যাডাম বলছেন, বলুন ম্যাডাম। স্যার কোনো সমস্যা নাই, সেটাই বললাম। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার তাহলে। চলুন নেক্সট 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 আমরা যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেশিওনাল নাম্বার এবং ইরেশিওনাল নাম্বার। বা আপনারা যদি নাম্বার সিস্টেমের ক্লাস যদি দেখেন, সেখানে আমি বুঝিয়েছি যে নাম্বার সিস্টেম সেটাকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা রিয়েল নাম্বার আর একটা হচ্ছে ইমাজিনারি নাম্বার। এই রিয়েল নাম্বারকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা ইন্টেজার, একটা ডেসিমেল। ডেসিমেলকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে টার্মিনেটিং, একটা হচ্ছে নন টার্মিনেটিং। সেই নন টার্মিনেটিংকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা রিপিটিং, একটা নন রিপিটিং। সব বলেছি না প্রাইমারি ডেটে? তো অত যাওয়ার দরকার নেই, ঠিক আছে? অত গিয়ে আমাদের থোড়ি লাভ আছে আর কি। অত গিয়ে লাভ নেই, আমাদের যেটুকু জানার সেটুকু আমাদের জানতে হবে আর কি, যেহেতু সময় আমাদের অল্প রয়েছে। আর তাছাড়া আপনাদের অনেক কিছুই পড়তে হবে আর কি। কিন্তু একটা কথাই বলবো, পড়াশোনা ছাড়বেন না। হয়তো দেরি হলে কিছুদিন হতে পারে আর কি, কিন্তু পড়াশোনাটা ছাড়বেন না। পড়াশোনাটাকে আপনারা কন্টিনিউয়াসলি এগিয়ে নিয়ে যাবেন। এই পড়াশোনাটাকে যদি কন্টিনিউয়াসলি এগিয়ে নিয়ে যান, সেখান থেকে আপনার যে কনসেপ্টটা বিল্ড হবে আর কি, আপনি সেখান থেকে যে একটা ধারণা তৈরি করতে পারবেন, সেই ধারণাটাই আপনার কাজে লাগবে ইন্টারভিউয়ের রুমে। আপনারা যদি একটু ক্লিয়ারলি ভালো করে একটু যদি বোঝেন আর কি, এই যে যারা আইএস আইপিএস যারা হচ্ছে আর কি, মানে তাদের যে এক্সামগুলো হয় আর কি, কতটা টাফেস্ট হয়, প্রিলিমিনারি, মেন্স, ইন্টারভিউ, মানে একদম ইন্ডিয়ার হাইয়েস্ট যে টাফেস্ট এক্সাম সেটা হচ্ছে ইউপিএসসির এক্সাম আর কি। তো সেই ইউপিএসসির এক্সাম কোনো একটা স্টুডেন্ট পাস করে সে যখন কোনো একটা জেলায় গিয়ে সে তার যে কাজকর্ম পালন করতে থাকে, তখন কিন্তু তার ওই মনসুন বা তার যখন ওই বিভিন্ন নাম্বার রিলেটেড যা কিছু জ্ঞান সে অর্জন করেছিল আর কি, সেগুলো কিন্তু তার কাজে লাগে না। কিন্তু সেইগুলো পড়ে যে কনসেপ্টটা বিল্ড হয়েছিল, সেই কনসেপ্টটা কিন্তু তার কাজে লাগে আর কি। তো এক্ষেত্রেও আপনারা যতই ভালো মতো প্রিপারেশান নিন আর কি, আপনারা প্রত্যেকেই জানেন যে ইন্টারভিউয়ের কোনো নির্দিষ্ট সিলেবাস নেই। আছে কি ইন্টারভিউয়ের কোনো নির্দিষ্ট সিলেবাস নেই? তো আপনারা যতই পড়ে যান, আপনারা যখন ইন্টারভিউ রুমে যাবেন, আপনাদের সঙ্গে আনএক্সপেক্টেড কিছু ঘটনা ঘটবেই আর কি। যেটা আপনি আগে থেকে প্রিপেয়ার করে যাননি, কিছু মানে অনিশ্চিত কিছু আর কি, যেটা আপনি কল্পনা করেননি আর কি, আনএক্সপেক্টেড কিছু একটা ঘটবে আর কি। এবং সেই আনএক্সপেক্টেড যে জায়গাটা ঘটলো আর কি, সেই জায়গায় আপনি নিজেকে কিভাবে তুলে ধরছেন আর কি, সেটাই হচ্ছে দেখার বিষয়। এবং সেই জায়গায় আপনি তখনই ভালোভাবে নিজেকে তুলে ধরতে পারবেন যখন আপনার আশেপাশটা খুব ভালো করে জানা থাকবে আর কি। মানে আপনার আত্মবিশ্বাসটা সেই লেভেলের থাকবে আর কি, আপনার নিজের ওপর কনফিডেন্সটা সেই লেভেলের থাকবে। আর কনফিডেন্স বাড়াবেন কীভাবে? পড়তে হবে, তাই না? কনফিডেন্স বাড়াবেন কীভাবে? পড়তে হবে, এর দ্বিতীয় কোনো রাস্তা নেই। তো তার জন্য আমাদের জানতে হবে আর কি। চলুন
তো রেশিওনাল নাম্বার আমরা পড়বো আর কি, বা যেটাকে আমরা বলছি বাংলা এটাকে কি বলি গো, বাংলা এটাকে বলি হচ্ছে মূলদ সংখ্যা মূলদ স্যার, সংখ্যা। মূলদ সংখ্যা। একদম ম্যাডাম, এটাকে আমরা বলি হচ্ছে মূলদ সংখ্যা। ক্লিয়ার? তাহলে রেশিওনাল নাম্বার যাকে আমরা বাংলায় বলি হচ্ছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কি? তাহলে মূলদ সংখ্যা আমরা কোনগুলোকে বলবো? মূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলো রয়েছে আর কি, যে সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারবো, যেখানে পি এবং কিউ উভয়ই পূর্ণ সংখ্যা হবে, কিন্তু কিউ নট ইকুয়াল টু জিরো হবে আর কি, মানে কিউ এর মান কখনোই জিরো হবে না। সেটাকে আমরা কি বলবো? রেশিওনাল নাম্বার বলবো বা পূর্ণ সংখ্যা বলবো। এই রেশিওনাল নাম্বার বা মূলদ সংখ্যা আমরা বলবো। কিছু এক্সাম্পল দিন তো এখান থেকে, বলুন। স্যার জিরো, জিরো অবশ্যই, আর কিছু বলুন। √25। আচ্ছা, √25, আর যে কোনো পূর্ণ সংখ্যা হবে। একদম যে কোনো পূর্ণ সংখ্যা, সবগুলোই হচ্ছে কি রেশিওনাল নাম্বার। অপরদিকে আমরা যদি ইরেশিওনাল নাম্বারের কথা যদি দেখি আর কি, যেটাকে আমরা বলছি অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। সেই অমূলদ সংখ্যা কাকে বলবো আমরা? স্বাভাবিকভাবেই এর উল্টোটা হয়ে যাবে আর কি। আপনারা জানেন যে আগে যখন প্রিফিক্স লাগে আর কি, সে তার বিপরীত কাজ করে আর কি। আগে যখন প্রিফিক্স লাগে সে তার বিপরীত কাজ করে। মূলদ ছিল, আগে একটা প্রিফিক্স মানে অ চলে এসেছে আর কি, তার মানে এ তার বিপরীত কাজ করবে আর কি। যে সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায় না তাকে ইরেশনাল নাম্বার বলে বা অমূলদ সংখ্যা বলে, মানে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবেন না। যেমন আমি যদি বলি আর কি √3, এই √3 যদি আপনি মান বের করতে যান আর কি, আপনি পাগল হয়ে যাবেন। মানে একটা চলতেই থাকবে আর কি, ইনফাইনাইট পর্যন্ত চলতে থাকবে। আর ইনফাইনাইট পর্যন্ত যদি চলতে থাকে আর কি, তাহলে আপনি সেটাকে বাই আকারে লিখতে পারবেন, পি বাই কিউ আকারে লিখতে পারবেন? নিশ্চয়ই লিখতে পারবেন না আর কি। তাহলে √3 কি? √3 অবশ্যই একটা হচ্ছে ইরেশনাল নাম্বার আর কি। আপনারা একটু কনসেপ্টটাকে ক্লিয়ার করুন। কনসেপ্টটাকে ক্লিয়ার করার পর আপনারা বিভিন্ন দেখবেন এআই টিআই আছে আর কি, চ্যাট জিপিটি, জিমিনি আছে আর কি, সেখানে দেখবেন হাজারো প্রশ্ন পেয়ে যাবেন আর কি। হাজারো প্রশ্ন পেয়ে যাবেন সেখান থেকে। মানে মূল জায়গা হচ্ছে কনসেপ্ট আপনি ক্লিয়ার রাখুন যে মূলদ সংখ্যাটা কি, অমূলদ সংখ্যাটা কি। বাদ বাকি হাজারো প্রশ্ন আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা প্র্যাকটিস করে নেবেন আর কি, বা প্র্যাকটিস করবেন, আশা করি সমস্যা হবে না আর কি। চলুন আমরা অনেকটা যাব, পুরো নাম্বার সিস্টেমটা শেষ করব আর কি, সেহেতু আমাদের একটু তাড়াতাড়ি যেতে হবে। নেক্সট আমরা যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্যাক্টর এবং মাল্টিপল। নেক্সট আমরা যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি ফ্যাক্টর এবং মাল্টিপল। ফ্যাক্টর যাকে আমরা বাংলায় কি বলি? বাংলায় যাকে আমরা বলি হচ্ছে গুণনীয়ক। বাংলায় যাকে আমরা বলি হচ্ছে গুণনীয়ক, বা এটাকে আমরা উৎপাদকও বলতে পারি। এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা উৎপাদকও বলতে পারি। ক্লিয়ার? তো গুণনীয়ক কি? যে সংখ্যা দিয়ে কোনো একটি সংখ্যাকে সম্পূর্ণ ভাগ করা যায়, সেখানে ভাগশেষ কোনো ভাগশেষ থাকে না, তাকে সেই সংখ্যার গুণনীয়ক বলে আর কি। যেমন মনে করুন একটা সংখ্যা রয়েছে 12, এবার এই 12কে আমি কী দিয়ে ভাগ করতে পারবো? 12কে আমি 12 দিয়ে ভাগ করতে পারবো। 12কে আমি কী দিয়ে ভাগ করতে পারবো? একটা 12 সংখ্যা রয়েছে আর কি, তাহলে 12কে আমি যদি দেখি 12 দিয়ে ভাগ করতে পারবো, মানে কি 1 দিয়েও ভাগ করতে পারবো। আচ্ছা, একটু উল্টো হয়ে গেল, সোজা করে লিখে দিই। 12কে 1 দিয়ে ভাগ করতে পারবো, মানে কি 12কে 12 দিয়েও ভাগ করতে পারবো। 12কে 2 দিয়ে ভাগ করতে পারবো, মানে কি 12কে 6 দিয়েও ভাগ করতে পারবো। 12কে 3 দিয়ে ভাগ করতে পারবো, মানে কি 12কে 4 দিয়েও ভাগ করতে পারবো। তো এই যে 12 যে সংখ্যাটা আমি লিখলাম, এবং এই 12 সংখ্যাটাকে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায়, সেগুলো হচ্ছে এই 12 সংখ্যাটির উৎপাদক বা গুণনীয়ক বা ফ্যাক্টর আর কি। এবার এখানে আপনারা এই ফ্যাক্টর থেকে বিভিন্ন ডেমো তৈরি করেছেন আর কি, যে বাচ্চাদের চকলেট দেব, বাচ্চাদের লাড্ডু দেব, বাচ্চাদের বিভিন্ন বীজ দেব, কলম দেব, এবং তাদেরকে সমান ভাগে ভাগ করে দেখাতে বলবো। তারা একে একে দল বেয়ে আসবে এবং তারা সেগুলোকে একটা একটা করে ভাগ করে দেখাবে আর কি। তো এগুলো আপনাদের ডেমোর পার্ট আর কি। সেগুলো আশা করি আপনাদের কোনো রকম কোনো অসুবিধা নেই, এবং আপনারা তো মোটামুটি প্রায় সমস্ত ডেমোই রেডি করেছেন। এবং ডেমোর মধ্যে একটা কথা বলবো যে নিজস্বতা রাখবেন আর কি। আশা করি সমস্যা হবে না আপনাদের, ডেমো নিয়ে কোনো সমস্যা হবে না। এখানে যারা রয়েছেন আর কি, আপনাদের প্রত্যেকেরই ইন্টারভিউ ভালো হবে আর কি। মানে ভাস্কর স্যার যেহেতু পড়িয়েছে আপনাদের, তো আপনাদের প্রত্যেকের ইন্টারভিউ ভালো হবে, এটা আপনারা নিশ্চিন্তে থাকুন। আপনারা নিজের ওপর বিশ্বাস রাখুন। স্যার যেভাবে আপনাদের বলেছে, সে যেভাবে আপনাদের এগিয়ে নিয়ে গেছে, যেভাবে গাইড করেছে, আপনারা সেই মতো চলুন। আর কাজগুলোকে ঠিক মতো করুন, ব্যাস এইটুকুই।
তাহলে উৎপাদক আমরা কি বললাম? উৎপাদক আমরা বললাম যে যে সংখ্যা দিয়ে কোনো একটি সংখ্যাকে সম্পূর্ণ ভাগ করা যায় আর কি। এই যেমন এখানে একটা সংখ্যা আমি বলেছিলাম 12 একটি সংখ্যা, সেই 12কে যে সংখ্যাগুলোকে যে সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে সেগুলো হচ্ছে 12র উৎপাদক বা 12র গুণনীয়ক। ক্লিয়ার? একই রকমভাবে মাল্টিপল বা গুণিতক কি? মাল্টিপল বা গুণিতক হচ্ছে কোনো সংখ্যাকে 1 2 3 4 দিয়ে গুণ করলে যে সংখ্যাগুলি পাওয়া যায় সেগুলি ওই সংখ্যার গুণিতক। সেগুলি কি? সেগুলি হচ্ছে সেই সংখ্যার গুণিতক। যেমন আমি যদি 12র কথা যদি বলি আর কি, যেমন 12কে 12র সঙ্গে যদি 1 গুণ করি তাহলে কত হবে? 12 হবে। 12র সঙ্গে যদি আমি 2 গুণ করি তাহলে কত হবে? 24 হবে, 24 হবে। 12র সঙ্গে যদি আমি 3 গুণ করি তাহলে কত হবে? 3 বারং 36, 36 হবে। তো এগুলো সবই হচ্ছে কি 12র গুণিতক, মানে এক প্রকার নামতা আর কি। যখন কম্পিটিটিভের ব্যাচে পড়ানো হয় আর কি তখন তো আর এত গভীরে পড়ানো হয় না, ওদের ডাইরেক্ট বলা হয় যে তোমরা নামতা পড়ো বাবু। যেমন এই যে WBKPর যে ব্যাচ চলছে আর কি, ওরা নামতা পড়ো আর কি। গুণিতক মানেই হচ্ছে নামতা, ওদের পাশে লিখেই দেওয়া হয়। তো কোনো সংখ্যাকে 1 2 3 4 দিয়ে গুণ করলে যে সংখ্যাগুলি পাওয়া যায় সেগুলি সেই সংখ্যার গুণিতক। এখান থেকে সম্ভবত দু একটা প্রশ্ন আমি নিয়ে এসেছি। আচ্ছা, গুণনীয়ক এবং গুণিতক। আচ্ছা, এখান থেকে একটা প্রশ্ন বলুন তো, এই যে কোনো একটা সংখ্যা, যে কোনো সংখ্যা হতে পারে আর কি, যে কোনো সংখ্যার যে গুণনীয়ক সেটা কি অসীম হবে নাকি সসীম হবে? সে সসীম হবে। সসীম। একদম, সেটা সসীম হবে। এটা একটু মাথায় রাখবেন, মানে সে যে বড়ই সংখ্যাই হোক না কেন, যত বড়ই সংখ্যা হোক না কেন, তার গুণনীয়ক কী হবে? সবসময় সসীম হবে, অর্থাৎ গুণে আপনি শেষ করতে পারবেন। ক্লিয়ার? কিন্তু যদি আপনি গুণিতকের কথা যদি বলেন আর কি, তাহলে সেটা কি? এটা অসীম হবে আর কি। এটা কি হবে? এটা অসীম হবে। ক্লিয়ার? তো এগুলো মাথায় রাখবেন। আর এখান থেকে ডেমো আশা করি আপনারা রেডি করেছেন যে গুণিতকের ডেমো আমরা কিভাবে দেব, গুণনীয়কের ডেমো আমরা কিভাবে দেব। দিতেই পারে আর কি। তারা টপিক বলে দিতে পারে আপনাকে, সাবজেক্ট বলে দিতে পারে। তো তারা তাদের মতো করে বলেই দিতে পারে। তো আপনাকে সব রকম পরিস্থিতির জন্য নিজেকে রেডি রাখতে হবে আর কি। যেমন একটা কথাই আছে আর কি, যে নিজেকে সবসময় খারাপ পরিস্থিতির জন্য রেডি করে রাখো আর কি। যে কোনো মুহূর্তে আমার সঙ্গে বা আপনার সঙ্গে খারাপ কোনো একটা মুহূর্ত বা খারাপ কোনো একটা সিচুয়েশান আসতেই পারে আর কি। যেহেতু আমাদের পুরো জীবনটাই তো ভালো খারাপ এগুলো নিয়েই তো তৈরি। তো আমরা ভালোটাকে যখন আসবে তখন ওটাকে আমরা এনজয় করে, ঠিক আছে, একদম হেলে দুলে কাটিয়ে দেবো। আর যখন খারাপ আসবে তখন আমরা আমার আর ভালো লাগছে না, ঠিক আছে, এরকম করে বেরাবো আর কি। ঠিক আছে, না আমার ভালো লাগছে না, এটা হয়নি সেটা হয়নি, এর ওপর দোষ দিয়ে বেরাবো আর কি। এরকমটা না করে, খারাপ পরিস্থিতি বা খারাপ মুহূর্ত আপনার জীবনে আসতেই পারে এবং সেটা স্বাভাবিক। তো তার জন্য নিজেকে তৈরি রাখুন আর কি, যে ওটা যদি আসে আর কি তার মোকাবিলা করতে আমি রেডি রয়েছি। ওই যে সমস্যাটা যদি আসে আর কি, সেই সমস্যার সমাধান আমি নির্দ্বিধায় করতে পারবো আর কি। রেডি রাখুন। ক্লিয়ার? নেক্সট আমরা যেটা পড়বো আর কি, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা, যাকে আমরা ইংরেজিতে বলছি হচ্ছে প্রাইম নাম্বার। ইংরেজিতে আমরা কি বলছি? প্রাইম নাম্বার। ইংরেজিতে আমরা বলছি হচ্ছে প্রাইম নাম্বার। তাহলে মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার কি? মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার আপনারা প্রত্যেকেই জানেন। একটু আগে আমরা কি পড়লাম? একটু আগে আমরা ফ্যাক্টর পড়লাম না? ফ্যাক্টর পড়লাম। তাহলে আপনারা জানবেন যার দুটি ফ্যাক্টর থাকবে আর কি, যার কমপক্ষে দুটি, মানে দুটোর বেশিও থাকবে না, দুটোর কমও থাকবে না। দুটোর বেশি থাকলে ওটা গল্প অন্য হয়ে গেল, দুটোর আবার কম থাকলে ও গল্প অন্য হলো আর কি। তাহলে ফ্যাক্টর দুটি থাকবে, মানে জাস্ট 2 ফ্যাক্টর। তাহলে যে সংখ্যার জাস্ট দুটো ফ্যাক্টর থাকবে আর কি, সেই সমস্ত সংখ্যাগুলোকে আমরা কি বলবো? সেই সমস্ত সংখ্যাগুলোকে আমরা প্রাইম নাম্বার বলবো। ক্লিয়ার? আর দুটোর যদি বেশি থেকে যায়, মানে মোর দ্যান 2, যদি দুটোর বেশি থাকে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে কম্পোজিট নাম্বার, যেটাকে আমরা বাংলায় বলি হচ্ছে যৌগিক সংখ্যা। কম্পোজিট নাম্বার, যেটাকে আমরা বাংলায় বলছি হচ্ছে যৌগিক সংখ্যা। মানে এখানে কি হবে? এখানে 2 এর বেশি থাকবে। মানে এখানে যদি আমরা ফ্যাক্টরের কথা বলি, ফ্যাক্টর, তাহলে ফ্যাক্টর এখানে কি থাকবে? 2 এর বেশি থাকবে। ক্লিয়ার? তাহলে এখানে আপনাদের একটা প্রশ্ন আসে আর কি, সেটা কি? সেটা হচ্ছে প্রথম যে সংখ্যা সেটা হচ্ছে 1। ঠিক আছে, 1 যে সংখ্যাটা, এটা বলুন তো, এটা মৌলিক সংখ্যা নাকি যৌগিক সংখ্যা? কি এটা? কোনোটাই নয়। কোনোটি নয়। ঠিক, কোনোটি নয়।
তো এখানে মাথায় রাখবেন একের যদি ফ্যাক্টর যদি আমি বের করি আর কি, একের যদি আমরা ফ্যাক্টর বের করি তাহলে একের ফ্যাক্টর আমরা কয়টা পাবো? একটাই তো পাবো, একটাই রয়েছে। আর এখানে আপনাদের বলা হয়েছে যে দুটো ফ্যাক্টর লাগবে, মৌলিক হতে গেলে দুটো ফ্যাক্টর লাগবে। বা এখান থেকে আপনারা আরও একটা কনক্লুশন টানতেই পারেন আর কি। কী টানতে পারেন? যে সেই সংখ্যাটি মানে এক এবং সেই সংখ্যাটি দিয়ে ভাগ যাবে আর কি। মানে যে কোনো একটা সংখ্যা যদি মৌলিক হয়, কোনো একটা সংখ্যা যদি মৌলিক হয় তাহলে সেই সংখ্যাটি এক এবং সেই সংখ্যা দিয়ে ভাগ যাবে, সেই সংখ্যা দিয়ে ভাগ যাবে, সেই সংখ্যা দিয়ে ভাগ যাবে। ক্লিয়ার? এক এবং সেই সংখ্যা দিয়ে ভাগ যাবে, বাদ বাকি আর আদার্স কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। যদি ভাগ যায় তখন সে আর মৌলিক সংখ্যা থাকবে না, তখন সে কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা হয়ে যাবে। ক্লিয়ার? পরে যদি আমরা যদি দেখি দুই যে সংখ্যাটা, বলুন দুই কি মৌলিক না যৌগিক? তো জোর মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা, ঠিক আছে। দুইয়ের যদি আমরা বলুন ম্যাডাম। উপরে যেটা বললেন এক এবং সেই সংখ্যা দিয়ে যাবে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা, তাহলে হ্যাঁ। একটাকে তো এক দিয়েও যাচ্ছে, আবার সেই সংখ্যা অর্থাৎ এক ওটা দিয়ে যাচ্ছে। ওটা ম্যাডাম ঠিক আছে, ওই একটাই তো না। ওই কথাটার সাথে স্যার একটা আমার কনফিউজ লাগছে। আচ্ছা, এখানে আপনি মানে ওই মানে মিনিংটাকে একটু অন্যরকম করে ফেলছেন আর কি ম্যাডাম। এটা হচ্ছে ওই একটাই আর কি। মানে এটাকে আলাদা করে ধরবেন না আর কি। মানে এর একের ফ্যাক্টর একটাই আর কি। তাহলে আপনি এটা দিয়ে নিয়ে চলুন আর কি, এটাকে কেটে দিন, দিয়ে এটা নিয়ে চলুন আর কি। সংখ্যা বলে কি বলবো উত্তর? বলুন। পূর্ণ সংখ্যা। এক এক সংখ্যাটা কি কোন সংখ্যা? তাহলে কি বলবো? পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা? অবশ্যই, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটু বলে দিই আর কি, ঠিক আছে। আমি যদিও ভাবছিলাম যে বলবো না আর কি, চলুন বলে দিই আর কি। একটা হচ্ছে হোল নাম্বার আর কি, হোল নাম্বার। এগুলো দেখবেন আমি নাম্বার সিস্টেমে বিস্তারিতভাবে করিয়েছি। হোল নাম্বার যেটাকে আমরা বলছি হচ্ছে অখণ্ড সংখ্যা। শূন্য থেকে অখণ্ড। হ্যাঁ, একদম। তো শূন্য থেকে একদম 1 2 3 4 করতে করতে ইনফাইনাইট পর্যন্ত যা কিছু পাবেন সেগুলো সবই হচ্ছে কি অখণ্ড সংখ্যা। ক্লিয়ার? আর এক যদি বলেন আর কি, তাহলে এক কি? এক হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা এক হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা, বা আমরা ন্যাচারাল নাম্বার বলতে পারি। ন্যাচারাল নাম্বার এক হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। তাহলে আমরা এটা কি বলতে পারি যে এক হচ্ছে অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার? বলুন। হ্যাঁ স্যার, ওটা পড়বে স্যার, হোলের মধ্যে পড়বে। হ্যাঁ অবশ্যই, তো এটা তো পড়বে আর কি, তাই না? তো এক হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তো স্বাভাবিকভাবে এটা তো পড়বেই। তো যাই হোক, এগুলো আছে আর কি, এগুলো আমি নিয়ে আসতে চাইছি না, এগুলো তো অন্য একটা পার্টি ডাইভার্ট হয়ে যাচ্ছে। তো যতটুকু আমাদের নিয়ে আসা সম্ভব আমরা আলোচনা করছি। তো আমরা কি দেখলাম এখানে? আমরা দেখলাম হচ্ছে জাস্ট দুটো ফ্যাক্টর থাকবে, তাহলে যার দুটো ফ্যাক্টর থাকবে সেটা হচ্ছে কি মৌলিক সংখ্যা। মানে দুটোর কমও থাকবে না, দুটোর বেশিও থাকবে না। ক্লিয়ার? তাহলে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। আর দুটোর যদি বেশি হয়ে যায় আর কি, তাহলে সেটা হয়ে যাবে কি, সেটা হয়ে যাবে যৌগিক সংখ্যা। যেমন এখানে দুই একটা সংখ্যা আপনাদের বলেছি, এই দুই সংখ্যাটা কি মৌলিক না যৌগিক বলুন? দুই সংখ্যা মৌলিক সংখ্যা, ঠিক আছে। দুই হচ্ছে কি, দুই হচ্ছে মৌলিক সংখ্যা আর কি। এবং এর একটা বিশেষত্ব আছে। কি বিশেষত্ব রয়েছে বলুন তো? দুইয়ের বিশেষত্ব রয়েছে যে একমাত্র ইভেন নাম্বার, ঠিক আছে, একমাত্র ইভেন নাম্বার, ইভেন নাম্বার, একমাত্র ইভেন নাম্বার যা কিনা মৌলিক, যা কিনা কি, যা কিনা হচ্ছে মৌলিক। এটা একটু খেয়াল রাখবেন। তাহলে একমাত্র ইভেন নাম্বার, মানে আর কিন্তু পৃথিবীতে কোনো ইভেন নাম্বার নেই যে মৌলিক সংখ্যা আর কি। মানে পরবর্তীতে আপনি যা ইভেন নাম্বার নেবেন আর কি, 4 নেবেন, 6 নেবেন, 8 নেবেন, 10 নেবেন, সেখানে তো সেগুলো সব 2 দিয়ে ভাগ চলে যাবে আর কি, তাই না? ইভেন নাম্বারগুলো। তাহলে পৃথিবীর একমাত্র ইভেন নাম্বার যা হচ্ছে মৌলিক সংখ্যা, এবং সেটা হচ্ছে 2, এবং 2 হচ্ছে সবচেয়ে স্মলেস্ট মৌলিক সংখ্যা। ক্লিয়ার? আর যৌগিক মানে কি? যৌগিক মানে বললাম 2-এর বেশি ফ্যাক্টর থাকবে আর কি। 2-এর বেশি যদি ফ্যাক্টর থাকে তখন সেটা হয়ে যাবে কি কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা। চলুন, এই ফ্যাক্টর নিয়ে আপনাদের এলসিএম এইচএফের যে জায়গাটা সেটাও আসে, সেটাও আমি আপনাদের বলে দেবো, এবং আজকের ক্লাসে শেষেই হয়তো বা যদি সময় থাকে আর কি, মানে ক্লাসটা যদি 1 ঘন্টার বেশি না হয়ে যায় তাহলে আমি এখানেই টেনে দেবো আর কি। চলুন, এখানে কয়েকটা প্রশ্ন আছে আর কি, তো সেগুলোকে আমরা একটু সলভ করার চেষ্টা করি। তো প্রথমে দেখুন এখানে বলেছে যে এক কি মৌলিক সংখ্যা বা কেন, এরকম একটা কি বলেছে যে এক কি মৌলিক সংখ্যা, হ্যাঁ বা না, যদি না হয় কেন, হ্যাঁ হলেই বা কেন, এরকম একটা প্রশ্ন দিয়েছে তারা।
তো এরকম প্রশ্ন আপনারা অনেকেই পেয়ে যাবেন, কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে আপনি অনায়াসে করে যাবেন আর কি। আর আরেকটা কথা একটু বললাম আর কি, যে যাদের ম্যাথে অনার্স রয়েছে আর কি, যাদের ম্যাথে অনার্স রয়েছে তারা একটু ডেপথেই পড়ে যাবেন। সেখানে আপনাকে পার্সেন্টেজ থেকেও হলেও হয়তো বা প্রশ্ন দিতে পারে। যেমন এর আগের যে ইন্টারভিউটা হয়েছিল আর কি, আমার এক দাদাকে জিজ্ঞাসা করেছিলাম, তার ম্যাথে এমএসসি আর কি, তো তাকে এরকম জিজ্ঞাসা করেছে যে মানে শতকরা থেকে জিজ্ঞাসা করেছে যে আপনার কাছে 500 টাকা রয়েছে, যে 500 টাকা রয়েছে, তার মধ্যে আপনি 350 টাকা খরচ করলেন, তো আপনি কত শতাংশ টাকা খরচ করলেন। প্রশ্ন করেছে এবং এটা খাতা পেনও দেয়নি আর কি, এবং মাইন্ড ক্যালকুলেশন করতে বলেছে যে আপনার কাছে কত রয়েছে, আপনার কাছে 500 টাকা রয়েছে, আপনি তার মধ্যে 350 টাকা খরচ করলেন, তার মানে আপনি কত শতাংশ টাকা খরচা করলেন আর কি, কত শতাংশ টাকা খরচা করলেন। তো এরকম প্রশ্ন আসতেই পারে। তো যাদের সাবজেক্ট রয়েছে আর কি, যারা যে সাবজেক্টে রয়েছেন সেই সাবজেক্ট সম্পর্কে ন্যূনতম একটু জায়গা, ন্যূনতম একটু জ্ঞান একটু দেখে যাবেন। ডিএলএড কোন কলেজ থেকে করেছেন, বা ডিএলএডের যে পার্ট 1 পার্ট 2 সেখানে সাবজেক্ট কী ছিল, মাইক্রো ম্যাক্রো কোথায় কী হয় না হয়, পুরো যে যা কিছু ছিল, আপনার জেলা নিজের সম্পর্কে, এই তো ব্যাপার আর কি, তাই না? বেশি ভেবে লাভ নেই, ঠিক আছে? নিজের 100% দিন আর কি, ঠিক আছে? কন্টিনিউয়াসলি পড়াশোনা করুন, ব্যাস। ডেফিনেটলি আপনাদের ইন্টারভিউ ভালো হবে এবং ইন্টারভিউতে আপনারা একটা ভালো মার্কস ক্যারি করতে পারবেন। এখানে যাদের একাডেমিক কম রয়েছে আর কি, ঠিক আছে, ডাজ নট ম্যাটার, কোনো ম্যাটারই করে না আর কি। এবার যাদের একবারে কম আর কি, 23-এর কম আর কি, যাদের একাডেমিক আর কি 22-এর কম, সেক্ষেত্রে হয়তো বা অনেকটাই কঠিন। সেখানে 10-এ 10 পেলেও হয়তো বা কঠিন, কিন্তু যাদের মোটামুটি 22 বা 23-এর বেশি রয়েছে, তো তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আর কি। আর এরকম সুযোগ আমার মনে হয় না এরপরে আপনি পাবেন আর কি। আপনারা জানেন সেটা আপনিও জানেন, আমিও জানি, সরকারও জানে, দর্শকও জানে। এরপরে এই ইন্টারভিউ হয়ে যাওয়ার পর কবে আবার আপনার জন্য সুযোগ আসবে আর কি? সুযোগ কিন্তু আসবে না, আসলেও যে কবে আসবে ওর কোনো ঠিক নেই আর কি। তো সুযোগ এসেছে, একটু কাজে লাগান। তো এখানে বলছে যে 1 কি মৌলিক সংখ্যা এবং কেন। একটু আগে আমরা আলোচনা করলাম আর কি, যে 1 হচ্ছে মৌলিক সংখ্যা নয়। কেন নয়, তার কারণ হচ্ছে যে মৌলিক সংখ্যা হতে গেলে তার মধ্যে কি লাগবে গো? মৌলিক সংখ্যা হতে গেলে দুটো ফ্যাক্টর লাগবে মিনিমাম। একদম, তাহলে মৌলিক সংখ্যা হতে গেলে দুটো ফ্যাক্টর লাগবে। চলুন নেক্সট প্রশ্ন কি বলেছে। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি? তাহলে একটু আগে আপনাদের বললাম আর কি, ঠিক আছে, যে সবচেয়ে ছোট সংখ্যা কি, বলুন সবচেয়ে ছোট সংখ্যা কি? একদম, তাহলে আপনারা প্রত্যেকেই জানেন যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, এবং এর একটা বিশেষত্বও রয়েছে। কি বিশেষত্ব রয়েছে? এই যে দেখুন পরে লেখা রয়েছে 2 কেন একটি, হ্যাঁ 2 কেন একটি, একদম, এটা হচ্ছে একমাত্র ইভেন নাম্বার, একমাত্র ইভেন নাম্বার যা কিনা মৌলিক সংখ্যা। 1 থেকে 10 পর্যন্ত কতগুলি মৌলিক সংখ্যা আছে, এগুলো আপনাদের কম্পিটিটিভে আসে আর কি। হ্যাঁ, এগুলো আপনাদের কম্পিটিটিভে বেশিরভাগ আসে আর কি। তো আমি 1 থেকে 100 পর্যন্ত এটা আপনাদের একটু মুখস্থ করে রাখতে পারেন। টোটাল 25টা আছে 1 থেকে 100 পর্যন্ত। 1 থেকে 100 পর্যন্ত 25টা আছে। আর 1 থেকে 10 পর্যন্ত যেটা বলছে, তাহলে কটা পাবেন? 2 পাবেন, 3 পাবেন, 5 পাবেন আর 7 পাবেন, অর্থাৎ 4টে রয়েছে। ক্লিয়ার? 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি লেখো, অর্থাৎ কতগুলি আছে? 8টা রয়েছে। 8টা কোনগুলি? তাহলে আপনি 2 পেলেন, এখানে তো 4টে পেয়ে গেছেন, তারপরে 11 পাবেন, 13 পাবেন, 17 পাবেন, তারপর হচ্ছে 19 পাবেন, এভাবে চলতে থাকবে আর কি। 1 থেকে 100 পর্যন্ত 25টা রয়েছে, 1 থেকে 10 পর্যন্ত 4টে, 1 থেকে 20 পর্যন্ত টোটাল 8টা আর কি। তো এগুলোকে একটু দেখে রাখবেন, যদি জিজ্ঞাসা করলেও করতে পারে আর কি, না করার কিছুই নেই। নেক্সট আমাকে কি বলছে? নেক্সট বলছে 9 কি মৌলিক সংখ্যা, যুক্তিসহ ব্যাখ্যা করো। বলুন 9 কি মৌলিক সংখ্যা? না স্যার, হুম না স্যার, যৌগিক সংখ্যা। না কারণ স্যার, যৌগিক সংখ্যা। দুইয়ের বেশি সংখ্যা দিয়েও ভাগ করা যায়। কারণ 9কে স্যার 1 এবং 9 ছাড়াও 3 দিয়ে ভাগ করা যায়। একদমই সঠিক আনসার। ঠিক আছে, তাহলে 9কে আমরা কি দেখলাম? 9কে আমরা 1 দিয়েও ভাগ করতে পারছি, আবার 9 দিয়েও ভাগ করতে পারছি, মাঝে আবার 3 রয়েছে, 3 দিয়েও আমরা ভাগ করতে পারছি আর কি। তো স্বাভাবিকভাবেই যখন দুটোর বেশি ফ্যাক্টর চলে আসবে আর কি, তখন স্বাভাবিকভাবেই সেটা কি হবে? সেটার মৌলিক সংখ্যা হবে না। যৌগিক সংখ্যা আপনাদের বলা হলো। যৌগিক সংখ্যা কি? যৌগিক সংখ্যা হচ্ছে যার 3টে ফ্যাক্টর থাকবে আর কি, তাই না? 3টে, এই দুটোর বেশি ফ্যাক্টর থাকবে,
দুটোর বেশি ফ্যাক্টর থাকবে সেটাকে আমরা কি বলবো, যৌগিক সংখ্যা। পরে একটা প্রশ্ন দিয়েছে, খুবই ভালো প্রশ্ন এবং কনসেপচুয়াল প্রশ্ন আর কি। বলছে 0 কি মৌলিক সংখ্যা? যদি মৌলিক সংখ্যা হয় তাহলে কেন, আর যদি না হয় তাহলেই বা কেন আর কি, বলুন। স্যার 0 মৌলিক সংখ্যা নয়, 0 হলো অখণ্ড সংখ্যা, কারণ 0-র একটাই ফ্যাক্টর রয়েছে। বলুন ম্যাডাম একবার। 0 মৌলিক সংখ্যা নয়, কারণ মৌলিক সংখ্যা হতে গেলে তো দুটো ফ্যাক্টর লাগে, 0-র একটাই ফ্যাক্টর রয়েছে, সেক্ষেত্রে 0 হলো অখণ্ড সংখ্যা। একদমই তাই। তো সেক্ষেত্রে ম্যাডাম 0 কি, 0 হচ্ছে অখণ্ড সংখ্যা। অখণ্ড অখণ্ড সংখ্যার সংজ্ঞাটা একবার বলবেন? অখণ্ড সংখ্যা ম্যাডাম হচ্ছে 0 থেকে শুরু করে, মানে 0, 1, 2, 3, ঠিক আছে। সংজ্ঞা কি, কেন অখণ্ড বলছি? আচ্ছা, এবার অখণ্ড, অখণ্ড মানে কি? অখণ্ড মানে হচ্ছে যেটা এর ইংরেজিতে আমরা ইংরেজি টার্মটা কি বললাম, হোল নাম্বার। ইংরেজি নাম্বার মানে কি, হোল। হোল মানে কি সমস্ত আর কি, যতগুলো নাম্বার রয়েছে আর কি, সমস্ত নাম্বারগুলোকে যখন আমরা এক জায়গায় করে লিখছি আর কি, বা লেখার চেষ্টা করছি, তখনই সেটাকে সাংকেতিক ভাষায় আমরা হোল নাম্বার বলছি আর কি। তো যেহেতু সেখানে 0 ইনক্লুড থাকছে, 0 ইনক্লুড না থাকলে 1 থেকে যদি আমরা দেখি তখন সেটা ন্যাচারাল হয়ে যায়। 0কে যখন আমরা নিয়ে নিচ্ছি আর কি, 0 যেহেতু একটা কি ডিজিট, তো 0কেও যখন আমরা সেখানে ইনক্লুড করে নিচ্ছি তখন হোল, মানে হোল নাম্বার বলছি আর কি, মানে সমস্তটা আর কি, সমস্তটা গুছিয়ে বলছি আর কি। তো সেক্ষেত্রে আমরা এটাকে হোল নাম্বার বলতে পারি। তো এখানে কি বললো, হ্যাঁ, যে 0 কি মৌলিক সংখ্যা? তো এখানে আনসার করবেন না, 0 মৌলিক সংখ্যা নয়। কেন নয়? তার কারণ হচ্ছে মৌলিক সংখ্যা হলে দুটো ফ্যাক্টর লাগবে আর কি, তাই না? মৌলিক সংখ্যা হতে গেলে দুটো ফ্যাক্টর লাগবে, তো 0 তো দুটো ফ্যাক্টর নয় আর কি। 0কে যদি আপনি যে কোনো সংখ্যা দিয়ে গুণ করেন আর কি, তার আনসার তো 0ই হবে আর কি। 0-র অসীম সংখ্যক গুণনীয়ক রয়েছে আর কি। তো স্বাভাবিকভাবেই 0 মৌলিক সংখ্যা নয়। তো আশা করি ক্লিয়ার আর কি। চলুন স্যার একটা প্রশ্ন আছে, বললে তো কি হবে স্যার? বলুন স্যার। জোর বিজোড়, 0 জোর না বিজোড়, তখন কি হবে স্যার অ্যান্সারটা? আচ্ছা, এখানে একটা দেখুন একটা কনসেপ্ট থাকে আর কি, চলুন এই জায়গাটা একটু বলে দিই। দেখুন অনেকে অনেক রকম প্রশ্ন করে আর কি, এবং রিসেন্টলি সম্ভবত আমাকে এই প্রশ্নটা একজন করেছিল আর কি, সম্ভবত সৈকত স্যার, আপনাদের ব্যাচেই রয়েছে আর কি। সৈকত স্যার আছেন? সৈকত স্যার এখানে আছেন? আচ্ছা, সৈকত স্যার নেন। তো রিসেন্টলি সৈকত স্যার আমাকে এই প্রশ্নটা করেছিল যে স্যার 0 জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা আর কি। তো চলুন এটাও আপনাদের ক্লাসেই বলে দিই আর কি। এটা নিয়েও আবার অনেক অনেক রকম বলে আর কি, ঠিক আছে, যে 0 তো নিরপেক্ষ, ঠিক আছে, 0 জোড় সংখ্যা, 0 এটা সংখ্যা সেটা সংখ্যা, অনেক অনেক রকম বলে আর কি। চলুন ধারণাটা একটু ক্লিয়ার করে দিই। তো ধারণাটা ক্লিয়ার করার আগে আমরা একটু জোড় বিজোড়ের কনসেপ্টটা জেনে নিই আর কি, ছোট্ট করে। যেহেতু প্রাইমারি বাচ্চাদের পড়াতে হবে আর কি, তো একটু বেসিক কনসেপ্ট আমাদের রাখতেই হবে। তো আমরা সবাই প্রথমে একটু জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা মানে অড এবং ইভেন নাম্বার ব্যাপারটাকে একটু বুঝে নিই আর কি। তাহলে আপনারাই বলুন যে বিজোড় সংখ্যা আর এখানে আমি বললাম হচ্ছে জোড় সংখ্যা, মানে এই দুটো কী আর কি, বা কাকে বলে যদি আমাকে একটু বলে দেন তাহলে আমার খুব ভালো হয় আর কি, বলুন। যেসব সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায় সেগুলো জোড় সংখ্যা, যেসব সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায় সেগুলো জোড় সংখ্যা, আর আচ্ছা যেগুলোকে 2 দিয়ে ভাগ করা যায় না সেগুলো বিজোড় সংখ্যা। আচ্ছা, তো এখানে দেখুন, ঠিক আছে, আপনারা যেটা বললেন আর কি, যে সমস্ত সংখ্যাকে মানে আপনি 2 দিয়ে যদি ভাগ করেন আর কি, 2 দিয়ে ভাগ করেন, তাহলে ভাগ কী হবে, সম্পূর্ণভাবে মিলে যাবে, হ্যাঁ কি না? যে সংখ্যাকে আপনি যদি 2 দিয়ে ভাগ করেন আর কি, সেটা যে সংখ্যাই হোক না কেন, যদি আপনি 2 দিয়ে ভাগ করেন তাহলে ভাগ সম্পূর্ণভাবে মিলে যাবে, সেটাই হচ্ছে জোড় সংখ্যা। তাহলে এখানে বলুন তো, এখানে কি কোনো ভাগশেষ থাকবে? বলুন, ভাগশেষ থাকবে? ভাগশেষ থাকবে না, ভাগশেষ শূন্য হবে আর কি। ভাগশেষ কী হবে, শূন্য হবে। তাহলে জোড় সংখ্যার আমরা যে সংজ্ঞা আর কি, সেই জোড় সংখ্যার সংজ্ঞায় আমরা কি বললাম, যে যে সংখ্যা যাকে 2 দিয়ে ভাগ করলে কোনো রকম কোনো ভাগশেষ থাকবে না, মানে ভাগ একদম পুরোপুরি একদম মিলে যাবে কোনো রকম কোনো অসুবিধা ছাড়াই, সেটা হচ্ছে জোড় সংখ্যা, আমরা এটা বললাম আর কি। ক্লিয়ার? একই রকমভাবে বিজোড় সংখ্যা যদি দেখেন আর কি, বিজোড় সংখ্যা মানে কি 2 দিয়ে ভাগ যাবে না, অর্থাৎ ভাগশেষ থাকবে, সেটা হচ্ছে বিজোড় সংখ্যা। এবার দেখুন, এবার শূন্য একটা সংখ্যা আর কি, এবার এই শূন্যকে আপনি যদি 2 দিয়ে ভাগ করেন, তাহলে এর ফলাফল আপনি কী পাবেন বলুন, ভাগশেষ কত পাবেন?
শূন্য দিয়ে 2 শূন্য শূন্য। হ্যাঁ, তবে ভাগশেষে আপনি শূন্য পাবেন না। তো এখানে এটাই বলা হয়েছে, তাই না, যে জোড় সংখ্যার সংজ্ঞাতে এটাই বলা হয়েছে ভাগশেষ শূন্য হবে আর কি। তো সেক্ষেত্রে আমরা কি দেখলাম, যে শূন্য সম্পূর্ণভাবে 2 দিয়ে ভাগ যায়, মানে সম্পূর্ণভাবে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, এবং কি হচ্ছে এখানে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভাগশেষ শূন্য থাকছে আর কি। তো স্বাভাবিকভাবেই শূন্য হচ্ছে একটি জোড় সংখ্যা, শূন্য একটি কি, শূন্য হচ্ছে একটি জোড় সংখ্যা। ক্লিয়ার? এবার অনেকের আবার এখানে একটা প্রশ্ন হতে পারে আর কি, ঠিক আছে, কি প্রশ্ন হতে পারে, যে স্যার শূন্য তো আপনি বললেন জোড় সংখ্যা, তাহলে বলুন তো স্যার এই যে আমি এই সংখ্যাটা লিখলাম, তাহলে এটা তো জোড় সংখ্যা হলো না, তাই না? বলুন, আমি 0 1 লিখলাম, এর ভ্যালু কত? স্যার বাঁ দিকে শূন্যের দাম নেই স্যার, ডান দিকে হলে তার দাম হবে, ভ্যালু আসবে। এই হচ্ছে একটা ব্যাপার, ঠিক আছে, সংখ্যার বাম পাশে 0 এর কোনো মান নেই, ঠিক আছে, সংখ্যার বাম পাশে 0 এর কোনো মান নেই। আশা করি ক্লিয়ার হলো। বলুন। আর স্যার স্যার আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা, করুন স্যার। বলছি স্যার সংখ্যা শুরু হচ্ছে কোথা থেকে, 0 থেকে না 1 থেকে? সংখ্যা শুরু হচ্ছে কোথা থেকে? বলুন, আপনারা বলুন, সংখ্যা কোথা থেকে শুরু হচ্ছে? আমরা একটু আগেই পড়েছিলাম ডিজিট পড়লাম না, বলুন শূন্য থেকে। কোথা থেকে শুরু হচ্ছিল? অবশ্যই 0 থেকে, তাই না? স্যার 0.7 আর 0.70 এই দুটোর মান আমরা জানি একই। হ্যাঁ স্যার, পিছনের শূন্যটা আচ্ছা, কেন যেন বাম থাকে। আচ্ছা ম্যাডাম বলুন আরেকবার। 0.7 আচ্ছা, 0.7, 0.7 হ্যাঁ, আর 0.70। আচ্ছা 0.70, হ্যাঁ, দুটো মানই তো একই। এখানে এই দশমিকের পর কোনো একটা সংখ্যা আসলে তারপরে যদি কোনো শূন্যটা কেন মান থাকে না স্যার, এইভাবে জিজ্ঞেস করা হয়। হ্যাঁ, আমরা তো জানি না, আমরা জানি যে মান থাকে না, কিন্তু কেন থাকে না স্যার? আচ্ছা, মান এবার কেন থাকে না, চলুন তাহলে এক্ষেত্রে একটা সংজ্ঞা এখানে লিখি আর কি, যে মান কেন থাকে না। তো প্রশ্নটা কী ছিল? প্রশ্নটা ছিল হচ্ছে 0.7, ঠিক আছে, 0.7, আর তারপরে আমরা লিখলাম হচ্ছে 0.70। এই দুটো যদি দেখি আর কি, এই দুটোর ভ্যালু কিন্তু একই আর কি। দুটোর ভ্যালু কি? দুটোর ভ্যালু হচ্ছে একই। এবার এখানে এই যে কোনো একটা সংখ্যার পর দশমিকের পর কোনো একটা যদি সংখ্যা চলে আসে, তারপর যদি আবার 0 আসে, তাহলে তার মান থাকে না। তাহলে বলুন এখানে কেন মান থাকে না তার? কেউ একজন বলুন। এটাকে যদি ভাগ করা হয়, মানে 0.7 কে যদি পয়েন্টটাকে 1 ধরে যদি 10 দিয়ে ভাগ করি, আবার 0.70 কে যদি আবার মানে পয়েন্টটাকে 1 ধরে যদি আবার 1 এর পর দুটো ডিজিট যেহেতু দুটো আছে, দুটো শূন্য দিয়ে যদি ভাগ করি, ভ্যালুটা একই দাঁড়াবে। একদম ঠিক আছে, একদমই তাই। দেখুন এই দুটোকে আমি একটু বোঝানোর চেষ্টা করি। দেখুন 0.7, আপনারা এটুকু জানেন যে দশমিক তুলে দেওয়ার জন্য দশমিকের জন্য একটা 1 পাবেন আর কি, দশমিকের পর একটা সংখ্যা রয়েছে তার জন্য একটা 0 পাবেন। তো আলটিমেটলি এর যে ভ্যালুটা আর কি, ভ্যালুটা কতই দাঁড়াবে? 0.7 দাঁড়াবে। একরকমভাবে এখানে যদি দেখেন আর কি 0.70 রয়েছে, আছে না? এবার এখানেও সেই দশমিক তুলে দেওয়ার পর আপনি এখানে একটা 1 পাচ্ছেন, দুটো সংখ্যার জন্য দুটো 0 পাচ্ছেন আর কি। তো স্বাভাবিকভাবে এই 0 কেটে যাবে আর কি, তাই না? তাহলে আলটিমেটলি আমরা ভাগ করে কি দেখছি আর কি, ভাগ করে তার যে ভ্যালুটা সেমই থাকে। তো আপনারা এখানে বলতে পারেন আর কি, যে আমরা যখন ভাগ করে দেখি আর কি, ভাগ করে দুটোর ভ্যালুই সমান থাকে আর কি। তো সেক্ষেত্রে দশমিকের পর কোনো একটা সংখ্যা আসার পর যদি আবার 0 আসে, তখন আমরা সেই 0-র ভ্যালু পাই না। এরকমটা আপনারা আনসার সেখানে দিতে পারেন। বোঝা গেল ম্যাডাম? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। চলো, আর এই ছোটো ছোটো জিনিসগুলোই আপনাদের জানতে হবে আর কি, কেননা এগুলোই তো কম্পিটিটিভে তো আর এই সময় এত কিছু লাগে না আর কি। যেমন রিসেন্টলি আর একটা প্রশ্ন আমার এখানে এসেছিলো আর কি, কী একটা প্রশ্ন, হ্যাঁ প্রশ্নটা মনে পড়লো আর কি, দেখবেন আমরা কি করি আর কি, আমরা যখন যোগ অঙ্ক করি আর কি, যোগ করি তো যোগ যখন আমরা করি আর কি, তো মনে করুন 2 4 5 কে আমরা যখন 3 4 7 দিয়ে যোগ করি আর কি, যোগটা আমরা কি করছি বলুন তো, ডান দিক থেকে শুরু করি আর কি, শুরু করি না ডান দিক থেকে। একই রকমভাবে আমরা যখন বিয়োগ করি, আমরা যখন এটাকেই যখন বিয়োগ করি, বিয়োগটাও দেখবেন আমরা ডান দিক থেকেই শুরু করি। আমরা যখন গুণ করি, গুণটাও কিন্তু ডান দিক থেকে শুরু করি আর কি, করি তো। কিন্তু আমি যখন এই যে 25কে আমি যখন
5 দিয়ে, বা মনে করুন একটু বড় সংখ্যাটা লিখে আর কি, 205কে যখন আমি 5 দিয়ে ভাগ করব, তখন আমরা ভাগটাকে কিন্তু বাঁ দিক থেকে করি। এটা কেন করি? তাড়াতাড়ির জন্য স্যার। কিসের জন্য? তাড়াতাড়ির জন্য। স্যার মান ঠিক রাখার জন্য। মান মান ঠিক রাখার জন্য। আচ্ছা ম্যাডাম, একটু যদি ভেঙে বোঝেন তাহলে ভালো হয়, মানে আমি ঠিক ভালো বুঝি না তো। আমরা এটা ডান দিক থেকে ভাগ করতে পারবো, কিন্তু সেই বিষয়টা আরো কঠিন হবে ছাত্রদের কাছে। এছাড়াও স্যার আমরা যদি বাঁ দিক থেকে ভাগ শুরু করি, তাহলে প্রথমে শতককে আগে আমরা ভাগ করব, সেই হিসাবে পরপর ডিজিট গুলো আসবে, মান ঠিক থাকবে। আচ্ছা ম্যাডাম, ভাগফলের। আচ্ছা ম্যাডাম, ডান দিক থেকে কিভাবে ভাগ করব যদি একটু বলে দেন তাহলে আমার বেশ সুবিধা হয় বোঝাতে, একটু বলুন। ম্যাম স্যার ডান দিক থেকে যদি আমি ভাগ করি, তাহলে প্রথমে 1 দিয়ে দেবো। আচ্ছা, 5 1 5। হ্যাঁ, হ্যাঁ, তারপর কি করবো দিয়ে ম্যাডাম? দিলাম। তারপরে শূন্য নামাবো, শূন্য নামালাম। দিয়ে আবার দুইটাও নামিয়ে মানে শূন্য দিয়ে দুইটাও নামিয়ে দেবো। আচ্ছা, শূন্য দিয়ে নিচে এক পাশেই দুটোই নামিয়ে দেবো। আচ্ছা, নামিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে তারপরে স্যার এইটা না আমি একটু ভুলে গেছি, ডান দিকেরটা ঠিক আছে, আচ্ছা, কিন্তু এইটাও হয়। আচ্ছা, এটাকে বোঝানোর জন্য, আচ্ছা এটাকে এখানে আরেকটা এটাকে একের আগে শূন্য বসাতে হবে। আচ্ছা চলুন, এটাকে বোঝানোর আগে আমি আগে একটু যাই, ঠিক আছে? দেখে একটু আগে একটু যাই। হ্যাঁ, ভাগটা এখানে করে স্থানীয় মানে বিস্তার করার জন্য কি ভাগটা করে এভাবে? দেখুন, ভাগ ডান দিক থেকে করা যায় না এমনটা নয় আর কি, ভাগ ডান দিক থেকেও করা যায়, আমি সেটা করে আপনাদের দেখাচ্ছি। ভাগ ডান দিক থেকেও করা যায়, ভাগ বাঁ দিক থেকেও করা যায়, কিন্তু আমরা ডান দিক থেকে, আমরা যোগ বিয়োগ ভাগ গুণ এগুলো সবই ডান দিক থেকে করছি। ভাগটাকে কেন আমরা বাঁ দিক থেকে করছি? এর কারণ হচ্ছে বাচ্চাদের শেখানোর সুবিধার্থে আর কি। ভাগ আপনি ডান দিক থেকেও করতে পারবেন, ভাগ আপনি বাঁ দিক থেকেও করতে পারবেন। তো ভাগ আমরা কেন বাঁ দিক থেকে করি? সেখানে বাচ্চাদের সুবিধার্থে। তো সেটা বোঝানোর আগে আপনাদের আরেকটা ছোট্ট একটু জায়গায় যায় আর কি, ভাগের কনসেপ্টটা যেহেতু আসলো, যদিও আজকে আমি ভাগ শেখাবো না আর কি। কেননা ভাগ করতে গেলে সেখানে আবার আপনার ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ, তাদের মধ্যে সম্পর্ক, এগুলো আবার চলে আসবে আর কি মাঝখান থেকে। তো তত দূর আমি যাব না আর কি। ওটার জন্য আপনাদের যোগ বিয়োগ ভাগ গুণ এর উপর থেকে একটা ক্লাস আর কি, যত বেশি একটা ক্লাস নেওয়া যায় আর কি, সেখান থেকে আমি একটা ক্লাস নেব আর কি। তারপর আপনাদের পরপর টপিকগুলো ফ্র্যাকশানের যে ভাগটাগ রয়েছে, প্রকৃত অপ্রকৃত, মিশ্র, বড় ছোট ইত্যাদি ইত্যাদি। স্যার আপনি একটা দেন, আমি ডান দিক থেকে করে দেখাচ্ছি। আচ্ছা, আমি একটা দিচ্ছি। আচ্ছা, আপনি ডান দিক থেকে করে দেখাবেন। চলুন একটা সহজ ভাগে দিয়ে আর কি, তাহলে এটা করুন যে 2 6 5। চলুন এটা সহজ একটা ভাগ, চলুন 5 দিয়ে ভাগ করে দেখান। স্যার যেমনটা আমরা জানি এখানে 2 6 5 একক স্থানে আছে 5, এটা একক স্থানে, দশক স্থানে 6 আর শতক স্থানে 2। আমরা যদি এটাকে স্থানীয় মানে আমরা বিশ্লেষণ করি, ডান দিক 5 থেকে এর মান 5 পাচ্ছি, 6 এর মান 60, 6 এর মান 2 এর মান 200, 2 এর মান 200। আমরা ডান দিক থেকে করলে এককের স্থান আছে 5, আমরা একবার দিতে পারি, একবার নামাতে করতে পারি, 5 অক্ষে 5। তারপর বিয়োগ করলে আমাদের কিছু থাকছে না, পরে 6কে যখন নিচে নামাবো, 6 এর স্থানীয় মান হচ্ছে 60। এবার আমরা এই যে 5 দিয়ে যদি আমরা 60কে ভাগ করি 12 পাচ্ছি। হ্যাঁ একদম, তাহলে 5 12 60। 5 12 60, একদম ম্যাডাম, একদম স্যার। তারপর 2কে যদি আমরা স্থানীয় মানে নিয়ে আসি তাহলে 200 হচ্ছে, 2 এর মান 200 হচ্ছে। 200কে যখন আমরা 5 দিয়ে ভাগ করব 40 হবে। 5 দিয়ে যখন ভাগ করবো, একদম স্যার, এটা তখন কত হবে? 40 হবে। এবার স্যার এবার আমরা এই যে ভাগফলগুলো পেলাম এগুলোকে যোগ করে দিলেই হয়ে যাবে। আচ্ছা, এগুলোকে এবার যোগ করে দেবো, তাই তো? মানে 40 12 আর এখানে কত রয়েছে? 1, মানে 40 আর 12 হচ্ছে 52 53, তাই তো? হ্যাঁ স্যার, একদমই তাই। ঠিক আছে, তাহলে দেখুন আমরা ডান দিক থেকেও ভাগ করতে পারছি আর কি, তাই না? তো আমি এর আগে আরও একটা ছোট্ট একটা জায়গা বোঝাতে চাইলাম আর কি। চলুন সেই জায়গাটা বুঝিয়ে এসে আমি এই জায়গাটাকে আরও একবার আপনাদের বলে দিচ্ছি আর কি। তো এই প্রশ্নটা এসেছিলো বলে এখানে আসলাম। চলুন একটা ভাগ আপনাদের দিচ্ছি আর কি, সেটা হচ্ছে কত বলুন? 441। এই 441কে আমি যদি 4 দিয়ে ভাগ করি, আমার ভাগফলটা কত আসবে? 441কে আমি যদি 4 দিয়ে ভাগ করি, ভাগফল কত আসবে?
শূন্য আসবে স্যার। 1 1 0, তারপরে কিছু কি আসবে? হুম, আসতে পারে স্যার পয়েন্টে 4 25 পয়েন্টে হয়তো 0.25 হবে। হ্যাঁ দেখুন এই জায়গাটাই ঠিক আছে, অনেকেই যেটা ভুল করে আর কি, বা এই প্রশ্নটা হচ্ছে মানে আমার অফলাইনের মানে একদম ফেভারিট একটা ভাগ আর কি। হ্যাঁ, ছেলেপেলেকে দিলেই ওরা মানে ওরা ভাবে যে ভাগ পারবো না, দাদা কী দিচ্ছে মানে সবাই ভুল করে আর কি। ওরা আনসার মানে কী করে ওরা একটু বুঝুন, ও করে হচ্ছে এটাই যে 4 কে 4, ঠিক আছে, ওপর থেকে সংখ্যা নামাই 4 নামিয়ে দেয়, 4 কে 4, ওপর থেকে সংখ্যা নামিয়ে দেয় 1, ভাগ দিতে পারছে না তাহলে দশমিক নিল, 0 করে দিল, 4 দুগুণে কত করে 8 করে, 2 নামাই, তারপর দশমিকের জন্য আবার তো 0 পেয়ে যাবেই, তাহলে 4 5 কত করে 20 করে আর কি। যেখানে তারা আনসার করে দেয় 11.25 আর কি। কিন্তু এখানে কি আনসারটা ঠিক করলো তারা? না স্যার, ভুল করেছে। আনসারটা ঠিক করেছে। হ্যাঁ, এবার তখন ওদেরকে একটা বাস্তব উদাহরণ দেওয়া যায়, বাস্তব উদাহরণ দিয়ে আর কি, যে বাবু তোমার কাছে 441 টাকা আছে, তুমি 4 জন মিলে ভাগ করে নিচ্ছ, তাহলে ওই 11.25 টাকা করে পাবা। তখন আমি বলি হ্যাঁ তাই তো তখন তারা তাই বলে। তো এখানে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে উপর থেকে যখন আপনি নামাচ্ছেন আর কি কোনো একটা সংখ্যাকে আর কি, তখন তাকে যদি ভাগ করতে না পারেন, ঠিক আছে, তাহলে সে কিন্তু স্বাভাবিকভাবেই কী হবে। এগুলো ভাস্কর স্যার আমাদের খুব ভালোভাবে শিখিয়েছেন। ও চলুন তাহলে এগিয়ে যাই, তাহলে এখানে একটা শূন্য, স্যার এগিয়ে চলুন স্যার। চলুন তাহলে এগিয়ে যাই স্যার আমরা। এটা আরেকবার বলে দিন। স্যার 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 একবার বলে দিন। আচ্ছা চলুন তাহলে একবার বলে দিই। চলুন তাহলে আমরা কী দেখলাম, আমরা দেখলাম হচ্ছে 441 আর কি। 441কে যখন আমরা 4 দিয়ে ভাগ করব তাহলে 4 1 কে 4, তাহলে 4 থেকে 4 বিয়োগ করলে তো 0 হয়, এটা নিয়ে আমাদের অত মাথা ঘামানোর দরকার নেই। উপর থেকে সংখ্যা নামালাম 4, 4 যখন নামালাম 4 1 কে 4, তারপর আবার কী করছি, উপর থেকে সংখ্যা নামাচ্ছি, 1কে নামালাম। এবার 1কে নামানোর পর দেখুন আমি আর ভাগ করতে পারছি না, ভাগ করতে পারছি কি, 1 তো ছোটো সংখ্যা হয়ে গেছে, ভাগ করতে পারছি না আমি। তো এখানে কনসেপ্ট যেটা, যখন আপনি কাউকে উপর থেকে নামাবেন, সাপোজ মনে করুন কেউ হয়তো দোতলায় ছাদের ওপর বসে রয়েছে, আপনি তাকে ডেকে নিয়ে আসলেন, এই বাবু একটু নিচে এসো তো, সে নিচে আসলো, নিচে আসার পর স্বাভাবিকভাবেই তাকে যদি রসগোল্লা না দেন আপনি, তার কিন্তু একটু রাগ হবেই হবে আর কি, তাই না? তো উপর থেকে সংখ্যা নামিয়েছেন, 1 নামিয়েছেন, আপনি ভাগ দিতে পারছেন না, কেননা 4-এর ঘরে নামটা যখন পড়ছেন 4 1 কে 4, সেটাও তো বেশি হয়ে যাচ্ছে। তাহলে যখন ভাগ দিতে পারছেন না, 0 দিয়ে দিন আর কি একবার, তাই না? একবার কি করবেন, একবার 0 দিয়ে ভাগ দিয়ে দিন, একবার একটা রসগোল্লা দিয়ে দিন। এবার 1 থেকে 0 বাদ দিলে 1 হয় আর কি। তাহলে উপর থেকে সংখ্যা নামানোর পর যদি ভাগ না করতে পারেন তাহলে একবার 0 দিয়ে ভাগ করে দিন। তো 1 থেকে 0 বাদ দিলে 1 হয়। এবার দশমিক নিন, এখানে 0 বসান, 4 দুগুণে কত হবে 8 হবে, 2 0, 4 5 কত হবে 20 হবে। এটার আনসার কত হবে হচ্ছে 110.25। এটার আনসার কত হবে 110.25। এবার এখানে ভাজ্য ভাগশেষ যা কিছু আছে এগুলো আপনাদের থাকে আর কি। তো এখানে প্রশ্নটা এটাই ছিল। দেখুন এটা আশা করি বোঝা গেছে, এটুকু বোঝা গেছে তো আপনাদের? হ্যাঁ স্যার। চলুন এই জায়গাটায় আমরা যাই, যে স্যার একটু আগে আমি কি বললাম, যে যোগ যখন আমরা করছি ডান দিক থেকে করছি, কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না। আমরা যখন বিয়োগ করছি তখনও ডান দিক থেকে করছি, গুণ করছি তখনও ডান দিক থেকে করছি, যদিও তাদের শর্ট ফর্ম রয়েছে, কিন্তু আমরা যখন ভাগ করছি আর কি, তখন আমরা বাম দিক থেকে করছি। কেন করছি, তার কারণ হচ্ছে এখানে আমরা একটা ভাগ করে দেখলাম, মানে আমরা ডান দিক থেকে একটা ভাগ করে দেখলাম, ডান দিক থেকে ভাগ করে আমরা দেখলাম যে ভাগটা কতটা জটিল হচ্ছে। এর আনসার সেই 53ই আসবে, আনসার 53ই আসছে, কিন্তু কতটা জটিল হচ্ছে। তো তার জন্য আমরা কি করি, যে 2 5 6, সরি এটা কত ছিল, এটা হচ্ছে 2 6 5, এটাকে আমরা ভাগ করে দিচ্ছি 5 দিয়ে, 5 5 কত যাচ্ছে 25, তার মানে 1 5 15, 3 5 15, 53। খুব সহজেই আমরা ভাগ করে দিচ্ছি আর কি, তাই না? তো বাচ্চাদের সুবিধার্থের জন্য, যেহেতু বর্তমান শিক্ষা ব্যবস্থা শিশু কেন্দ্রিক, তারা যেমনভাবে চাইবে তেমনভাবেই তাদেরকে শেখাতে হবে, এবং যেহেতু আমাদের বই যেগুলো রয়েছে আর কি সেগুলো বিজ্ঞানসম্মত, তো স্বাভাবিকভাবেই তাদের কীভাবে তারা খুব সহজে শিখতে পারে সে বিষয়টিকে খেয়াল রাখা হয়েছে। চলুন আশা করি ক্লিয়ার হয়ে গেছে, আর যেহেতু বলছেন ভাস্কর স্যার বলেছে, তো সমস্যা আশা করি নেই। নেক্সট আমরা পরবর্তী একটা জায়গা যেটা জানবো সেটা হচ্ছে ফেস ভ্যালু এবং প্লেস ভ্যালু। চলুন এটাও আশা করছি ভাস্কর স্যার আপনাদের বলেছে ক্লিয়ারলি। ফেস ভ্যালু কি, ফেস ভ্যালু মানে কি, ফেস মানে কি, ফেস মানে হচ্ছে আমি দেখতে কেমন, তাই না? বলে না আমার যে ফেস কত সুন্দর গো,
হুম, তো ফেস মানে কি? ফেস মানে সে দেখতে কেমন। তো কোনো অঙ্কে যে সংখ্যা লেখা থাকে সেটাই হচ্ছে কি তার মুখ্য মান। অবস্থান বদলালেও মুখ্য মান বদলায় না। মুখ্য মান বা এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি প্রকৃত মান বলতে পারি। প্রকৃত মান। যেমন এখানে আমি একটা যদি সংখ্যা লিখি 3, 4, 5, এই একটা সংখ্যা লিখলাম। এই সংখ্যায় 3-এর যদি আমরা ফেস ভ্যালু দেখি, 3-এর যদি ফেস ভ্যালু দেখি, এর 3-ই হবে আর কি। এবং এরা যদি পরিবর্তিত হয় আর কি, মানে এদের যদি অবস্থান বদলাই, মনে করুন 3 আগে চলে আসলো, 4 পরে চলে গেল, 5 তারপরে গেল আর কি। তারপরেও 3-এর যে ফেস ভ্যালু সেটা কি থাকবে? সেটা 3-এ থাকবে আর কি। 3-এর যে ফেস ভ্যালু সেটা 3-এ থাকবে। অপরদিকে প্লেস ভ্যালুর গল্প কি? আপনারা প্রত্যেকেই জানেন যে স্থানীয় মান কি? যে কোনো সংখ্যায় একটি অঙ্ক যে স্থানে থাকে, কোনো সংখ্যায় একটি অঙ্ক যে স্থানে থাকে সেই অবস্থান অনুযায়ী তার মানকে স্থানীয় মান বলে। তার মানকে কি বলা হয়? স্থানীয় মান বলে আর কি। অবস্থান বদলালে স্থানীয় মানের মান বদলায়। যেমন এই কথাটাকেই যদি লিখি আর কি, যে 4, 3, 5, বলুন এর যে স্থানীয় মান, 3-এর স্থানীয় মান কত? 30। 30, মানে কোথায় বসে রয়েছে ও, তাই না? তার উপর ডিপেন্ড করে আর কি। এবার এটা যদি পরিবর্তন হয় 3, 4, 5 যদি হয়ে যায়, এবার 3-এর যদি স্থানীয় মান জিজ্ঞাসা করে, 300। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 300। এবং এই জিনিসগুলো আশা করি বলেছে স্যার। কি বলেছে তো স্যার ভাস্কর স্যার? বা এখান থেকে আপনারা ডেমো তো রেডি করেছেন আর কি। আমি বেশ কয়েকজনের ডেমো দেখেছি এখান থেকে। আপনারা তো ডেমো পাঠিয়েছেন আর কি। তো সেখান থেকে বেশ কয়েকজনের আমি ডেমো দেখেছি আর কি। সম্ভবত দীপিকা ম্যাডামের ডেমো আমি দেখেছি আর কি। খুব সুন্দর হয়েছে ম্যাডাম। আচ্ছা স্যার। চলুন, ডেমো একদম ঠিকঠাক একদম সেরা দেবেন আর কি। ঠিক আছে, একদম ডেমো এমন দেবেন, ওখানে আপনার যত স্কিল রয়েছে এমনভাবে ফুটিয়ে তুলবেন যেন ইন্টারভিউয়াররাও ভাবে যে ডেমো এরকম হতে পারে আর কি। মানে ডেমোও যে এরকম হয় আর কি, ওরা যেন এটা ভাবে আর কি। আর সম্পূর্ণটা আপনার ডেমোর উপরে নির্ভর করে। আপনার ডেমোটা কেমন হচ্ছে তার উপর কিন্তু আপনার ওই আগের যে ব্যাপার স্যাপার, আপনি ওই যে নাম টাম যা বলেছেন আর কি, ওই জেলা থেকে এসেছি, আমার হবি এটা, আমার গান করতে ভালো লাগে, পড়া করতে ভালো লাগে না, এই যে আপনি যা হবি টবি যা বলেছেন এগুলো তো কমন আর কি, সবাই তো বলবে আর কি। মানে আপনার মূল যে জায়গা সেটা হচ্ছে ডেমোতে আর কি। মূল জায়গা সেটা হচ্ছে ডেমোতে। তো সেই ডেমো আপনাকে এমনভাবে তৈরি করতে হবে আর কি, একদম নিজস্বতা সেখানে এমনভাবে লাগাতে হবে আর কি, যে ইন্টারভিউয়াররাও যেন ভাবে আর কি যে ডেমো এরকমও হতে পারে। ডেমো এরকমও হতে পারে আর কি। আর আরেকটা কথা দেখবেন, ঠিক আছে, ওই যে সোশ্যাল মিডিয়ায়, ঠিক আছে, অনেক রকম কথা হয়ে থাকে আর কি। কী কথা হয়ে থাকে? যে আপনারা যে ওই যে 5-7 মিনিট বা তার বেশি ডেমো রেডি করছেন আর কি। মানে কমন কথা আর কি, ঠিক আছে। আমাদের এখানেও ঠিক আছে, ওই ছেলেপেলে প্র্যাকটিস করতে যায়, ঠিক আছে, ডেমো তো দেখবেই না, 2.5 মিনিট 2 মিনিট এরকম করে আর কি ওরা। তাহলে ও অত বড় করে আমরা কী করবো আর কি। তো বিষয়টা এরকম না আর কি, ঠিক আছে। মানে ডেমোটা যদি আপনি ফুটিয়ে তুলতে পারেন আর কি, একদম ঠিকভাবে যদি ফুটিয়ে তুলতে পারেন, তাহলে শুধুমাত্র ওই 2 মিনিট 2.5 মিনিট নয়, আপনার যদি ডেমোটা 10 মিনিট হয়, 10 মিনিটও দেখবে আর কি ডেমোটা, যদি সেইভাবে আপনি ফুটিয়ে তুলতে পারেন সমস্ত অ্যাক্টিভিটিগুলো আর কি। মানে বাচ্চাদেরকে মানে যদি সেইভাবে আনন্দিত ফিল করাতে পারেন আর কি, সেই ডেমোর মধ্যে যাতে সেই জিনিসগুলো থাকে, তাহলে 10 মিনিটই তারা দেখবে। আর 10 মিনিট তারা যদি ডেমো দেখে নেয়, তার মানে আপনি সেখানেই সিলেক্টেড হয়ে গেছেন আর কি। 10 মিনিট যদি ডেমো দেখে নেয়, আপনি ওখানেই সিলেক্টেড। ওরা বলেও দেয় আর কি, ওরা বলেও দেবে, ঠিক আছে, যে আপনি কোন স্কুল নেবেন, ঠিক আছে, এরকমও বলে দেবে। বা এরকমও বলে দেবে যে আপনি বাচ্চাদের খুব ভালো করে পড়াবেন আর কি। এরকমও হয়েছে আর কি, আমার এক দাদাকেও বলেছিল আর কি। তো দাদাও পেয়েছিল 8.5 মতো পেয়েছিল আর কি ডেমোতে। ডেমো এবং ভাইভা দুটো মিলিয়ে। তো সেখানে বলেছিল যে তুমি বাচ্চাদের খুব সুন্দর করে পড়াবে আর কি। তো তার ডেমো মোটামুটি প্রায় 10 মিনিট ধরে হয়েছিল, ডেমো 10 মিনিট ধরে হয়েছিল। আর এখানে বলে 5 মিনিট 4 মিনিট হচ্ছে, এত সময় কোথায় পাওয়া যাবে, কীভাবে পাওয়া যাবে? তো আপনি সেইভাবে নিজেকে প্রস্তুত করুন, সেইভাবে নিজেকে ফুটিয়ে তুলুন, ঠিক আছে। 2 মিনিট কেন, 10 মিনিটের ডেমো হলেও দেখবে আর কি, কোনো সমস্যা নেই। কিন্তু সেরকম ডেমো আপনার হতে হবে, ক্লিয়ার? তো প্লেস ভ্যালু ফেস ভ্যালু আশা করি হয়ে গেছে। চলুন, তো এই ছিল, ঠিক আছে, নাম্বার। স্যার এটা থেকে ক্রস কোশ্চেন কি হতে পারে? ফেস ভ্যালু এবং প্লেস ভ্যালু থেকে? হ্যাঁ। চলুন আপনারা দু একটা বলুন, ঠিক আছে। ক্রস প্রশ্ন তো অনেকে হতে পারে আর কি, ঠিক আছে, ফেস ভ্যালু এবং প্লেস ভ্যালু থেকে। বলুন আপনারা কিছু। স্যার বলবো? হ্যাঁ ম্যাডাম বলুন। কোন সংখ্যার ফেস ভ্যালু আর প্লেস ভ্যালুর মান একই? একদম, এটা একটা ভালো প্রশ্ন, যে কোন সংখ্যার
মানে ফেস ভ্যালু এবং প্লেস ভ্যালুর মান একই। বলুন এর তো আনসার। এককের সংখ্যা এককের ঘরে যাই থাকবে তাই। একদম এককের ঘরে যে থাকবে আর কি, তাই না? এককের ঘরে যে থাকবে, যেমন একটা মনে করুন আর কি যে 4, 5, 6 এই একটা যে সংখ্যা আর কি, তাই না? এই একটা সংখ্যা, এবং এই সংখ্যার যদি আপনাকে এককে যে রয়েছে কে রয়েছে, 6 রয়েছে। 6-এর যদি প্রশ্নটা যে ছিল ওই হিসেবে উত্তরটা হচ্ছে 0। স্যার হ্যাঁ আমি এইটাই বলছিলাম, এটার উত্তর কিন্তু 0 হবে, কারণ 0 যেখানেই থাকুক ওর সবসময় স্থানীয় মানের হলো প্রকৃত মানে একই হবে সবসময়। 0, 0 যেখানে, কিন্তু স্যার এককের ঘরেও তো হবে যুক্তি দেখালে স্যার। সেটা প্রশ্ন অনুযায়ী অ্যান্সারটা হবে না, যে প্রশ্ন করছে সেই অনুযায়ী 0। আচ্ছা এবার প্রশ্নটা আমি একবার শুনি, চলুন বলুন দেখি প্রশ্নটা কেমন কি হয়। স্যার আমি বললাম কোন সংখ্যার স্থানীয় মান আর প্রকৃত মান সবসময় একই হয়। স্থানীয় মান মানে কোন সংখ্যার, হ্যাঁ এবার প্রশ্ন যেটা করেছেন ওটা কিন্তু শূন্যই হবে আর কি। হ্যাঁ এবার ওটা প্রশ্নের উপর নির্ভর করবে। আপনি এটা যেটা বলছেন আর কি, এটাও একদমই সঠিক আর কি, এবং সেটা অবশ্যই প্রশ্নের যে ধরনটা আর কি, কেমন প্রশ্ন করছে আর কি, তার উপর নির্ভর করবে, এবং আপনি যে প্রশ্নটা করলেন তার আনসার শূন্যই হবে। চলুন এখান থেকে আরও প্রশ্ন থাকে আর কি, প্রচুর প্রশ্ন থাকে। যেমন কোনো একটা সংখ্যাও আপনাকে দিয়ে দিয়ে বলতে পারে এর ফেস ভ্যালু কত, প্লেস ভ্যালু কত, বাচ্চাদের কীভাবে বোঝাবেন, ডেমো দিন, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন থাকে আর কি। বা আমরা যখন কম্পিটিটিভের জন্য পড়ি আর কি, ঠিক আছে, এত তো গভীরে এত লাগেই না সব কিছু, ঠিক আছে, থোড়েই আসে এতটা, কিন্তু প্রাইমারিতে জন্য পড়তে হবে। চলুন, তো মোটামুটি এই ছিল আজকের ক্লাস আমাদের, ঠিক আছে। আশা করি ক্লাসের মধ্যে যে আলোচনা হয়েছে আপনারা প্রত্যেকটা জায়গা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। স্যার বলছি হ্যাঁ ম্যাডাম, আমাকে কি নামটা জিজ্ঞেস করতে পারে? করতে, যে 13 ঘর বা 17 ঘর নামটা তাহলে কত পর্যন্ত মোটামুটি নামটা করে রাখতে হতে পারে? কত ঘর অবধি নামটা মনে রাখতে হতে পারে? দেখো ম্যাডাম আমার তো আমার কথা যদি বলি, আমার তো 25 অবধি মুখস্থ আছে আর কি, যে তোমাকে পড়াতে হয়। তো আপনার মতো তো আমরা পারবো না, না আমাদের কথা করতে হবে। মোটামুটি ম্যাডাম 14-15 পর্যন্ত মনে রাখবেন আর কি। 14-15 অবধি, হ্যাঁ 14-15 অবধি মনে রাখবেন, ঠিক আছে। আর যদি মনে না থাকে আর কি, ঠিক আছে, বলবেন স্যার এই মুহূর্তে মনে করতে পারছি না আর কি, ঠিক আছে। বা যদি আপনার জানা না থাকে আর কি, বলে দেবেন সরাসরি আর কি যে এই মুহূর্তে জানা নেই আর কি। এটাতে আপনার যে ইন্টারভিউ খারাপ হয়ে যাবে এমনটা তো নয় আর কি, মানে এখানেও কিন্তু একটা অ্যাডভান্টেজ রয়েছে আর কি, ইন্টারভিউয়াররা বুঝতে পারবে এই যে যিনি ইন্টারভিউ দিতে এসেছেন ইনি কিন্তু জানে, কি জানে, যে ইনি কি জানেন না সেটা ইনি জানেন। যে আপনি কি জানেন না সেটা আপনি খুব ভালো করেই জানেন আর কি, আপনি একদম সরাসরি কনফিডেন্টের সঙ্গে উত্তর দিচ্ছেন আর কি। তবে এখানে আর একটা ব্যাপার আছে আর কি, ব্যাপারটা কি, ব্যাপারটা দেখবেন অনেকেই বলে আর কি যে কখনোই জানি না বলা যাবে না, কখনোই জানি না বলা যাবে না, সবসময় বলতে হবে যে মনে পড়ছে না, এই মুহূর্তে মনে করতে পারছি না। তো বলুন এখানে সবসময়, তখন স্যার ক্লু দেবে? হ্যাঁ এই হচ্ছে ব্যাপার, ক্লু দেবে, তাহলে বাবু বলো তো এটা ওই রকম হয়েছে না, তখন আপনি যাবেন আর কি ফেসে আর কি, তাই না। আর আরেকটা কথা সেটা হচ্ছে আপনি অবশ্যই আপনার নিজস্ব ব্যক্তিসত্তাকে সেখানে তুলে ধরবেন। মিথ্যে কথা যদি প্রয়োজন না হয় আর কি, সেই মুহূর্তে মিথ্যে কথা বলবেন না আর কি। যদি মিথ্যে কথা বলতে হয় তাহলে বাড়ি থেকে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাবেন, সাজিয়ে গুছিয়ে নিয়ে যাবেন। এই রিসেন্টলি একটা রিলসে আমি দেখছিলাম আর কি, কী দেখছিলাম, যে মনে করুন ঠিক আছে যে মানে বিবাহের পর মানে বাসর যে রাত আর কি, সেখানে যখন হাজব্যান্ড তার ওয়াইফকে জিজ্ঞাসা করে যে কী যেন জিজ্ঞাসা করে যে তোমার আগে কতগুলো বয়ফ্রেন্ড ছিল আর কি, তখন দেখবেন মেয়েটা এত সুন্দর করে উত্তর দেয় না, যে আমার কেউ ছিল না, তুমিই আমার প্রথম আর কি, ঠিক আছে, তুমিই আমার শেষ আর কি। তো এত সুন্দর করে দেয় আর কি, একই রকমভাবে ছেলেরাও আর কি, ঠিক আছে, একই রকম এত সুন্দর করে দেয় আর কি। তো সেটা ধরা বা মানে বোঝা যথেষ্ট কঠিন আর কি, ভীষণ কঠিন। তো সেরকম যদি প্রিপারেশান আপনার থাকে, যে মিথ্যা বলার এরকম যদি অভ্যাস আপনার মধ্যে থাকে, তবে কিন্তু ইন্টারভিউতে বলবেন, নচেত কিন্তু বলতে যাবেন না, তাই না। ওরার উপর থেকে যদি আপনাকে পাল্টা প্রশ্ন করতে শুরু করে আর কি, একটা মিথ্যে বললেন, হয়তো একটু আমাদের এখানকার ভাষায় ভাব দেখানোর জন্য যদি পাল্টা প্রশ্ন করে বসে, এবং ওই একটা মিথ্যেকে ঢাকতে গিয়ে আপনাকে তখন আরও 4টে মিথ্যে কথা বলতে হবে। আর ওই জায়গায় ওই রুমে বসে ওই সময় ওই ভেবে মিথ্যা কথা বলা কতটা চাপ বুঝতে পারছেন। হাঁটু পা কাঁপতে শুরু করবে আর কি, পা কাঁপতে শুরু করবে, আর ওরা ঠিক ধরে ফেলবে আর কি,
মানে ওরা ওই ইন্টারভিউ তো নিচ্ছে না, হাজারো ছেলেমেয়ের ইন্টারভিউ নিচ্ছে আর কি, কে কেমন তাকে ওরা প্রথম দেখেই বুঝে নেবে আর কি। তো যদি মিথ্যা কথা বলতে হয় তাহলে ওই রকম প্রিপারেশান লাগবে, হ্যাঁ, ওরকম যদি প্রিপারেশান থাকে তবে মিথ্যা কথা বলবেন, নচেত বলবেন না আর কি। যদি রিলসে দেখলাম আর কি, ভালো লাগলো তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই হচ্ছে ব্যাপার, বাদ বাকি পজিটিভ থাকুন, পড়তে থাকুন, নিজের 100% দিন। আমি সবসময় এটুকুই বলি আর কি প্রত্যেকটা স্টুডেন্টকে, সেটা অফলাইন হোক অনলাইন হোক, প্রত্যেকটা স্টুডেন্টকে এই কথাটাই বলি, ঠিক আছে? ফলের আশা করে লাভ নেই, সেটা যা হবার হবে আর কি, ঠিক আছে? কোনো সমস্যা নেই, যেটা যা হবার তা হবে, তুমি তোমার শুধু 100% দাও আর কি। যে চাকরি পেলেই আমার সব কিছু পাল্টে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে, এমনটাও নয় আর কি। যেমন এবছর এসএসসি জিডিতে পাস সবাই করেছিল আর কি, পরে ম্যাট এবং মেডিকেলে আটকে যায় অনেকেই, তো ফাইনালি সিলেকশান 4 জনে হয় আর কি। 12 জনকে পড়িয়েছিলাম, 4 জনের এবছর এসএসসি জিডিতে সিলেকশান হয়। তো সেই 4 জনের সিলেকশান এই যে রিসেন্টলি হয়েছে আর কি। তো রিসেন্টলি হওয়ার পর এখন তাদের সঙ্গে কথা বলছি এবং তাদেরকে জিজ্ঞাসা করছি যে বাবু, এই যে আগের যে জীবনটা যখন চাকরিটা পাসনি আর কি, আর এই যে জীবনটা, এর মধ্যে কোনো পার্থক্য আছে? বলছে কোনো পার্থক্য নেই, বরঞ্চ একটু মানে খারাপই লাগছে বা একটু দুঃখ প্রকাশ করছে, মানে একটু কেমনই জানি হয়ে গেছে আর কি। মানে একটা দায়িত্ব, একটা প্রেশার মনে হচ্ছে অটোমেটিক্যালি আমার মাথার মধ্যে এসে মানে বোঝা হয়ে দাঁড়িয়েছে, এরকম একটা ব্যাপার আর কি। তাহলে মূল উদ্দেশ্য হচ্ছে সুখে থাকা আর কি। সেটা চাকরি পেলেই যে হবে এমনটা নয়, তাই না? চাকরি না পেয়েও আপনি সুখে থাকতে পারেন আর কি। তবে হ্যাঁ, এই মোটিভেট করলে যখন আপনারা আবার আমাকে গালিগালাজ দিতে পারেন যে স্যার আপনি কী বলছেন তাই না? তো যাই হোক, স্যার আপনিও এবার ইন্টারভিউ দিতে পারবেন তো? হ্যাঁ, সে তো ম্যাডাম যেতে হবে আর কি। স্যার আপনার প্রিপারেশন কেমন? প্রিপারেশান ম্যাডাম ঠিক আছে, বাদ বাকি সমস্ত কিছু তো ঠিকঠাক আছে আর কি, তাই না? আপনি মানে পেডাগজি বাদে আর কি, আপনি ম্যাথ বলুন বা আরও যা কিছু রয়েছে আর কি। স্যার কতগুলো ডেমো রেডি করছেন স্যার? কেমন ডেমো রেডি করছেন? ম্যাডাম একজন একজন করে বলুন, ঠিক আছে? ম্যাডাম স্যার তো নিজেই পড়ায়। আচ্ছা, 1 মিনিট।